আচ্ছা, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের স্মার্ট ক্লাস থেকে আজকে যে ক্লাসটা নেওয়া হবে সেটা হচ্ছে আমাদের কমার্সের একাদশ শ্রেণীর আমরা যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন যে সাবজেক্টটা সেই সাবজেক্টেরই আজকে ক্লাস নেওয়া হবে, যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম তারই পরবর্তী পর্যায়টাকে আমরা আজকে আলোচনা করব। যে বিভিন্ন যে ডেফিনেশন ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে টার্ম যেগুলো আমাদের জানতে হবে ইনকাম ট্যাক্স করতে গেলে, সেই টার্মগুলোকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের দিন আমরা ইনকাম কাকে বলে সেটা আলোচনা করেছিলাম, তারপরে আমরা ইনকাম ট্যাক্স আইনে পার্সেন্ট কাকে বলে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আরও কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আমাদের জানতে হবে, খুব জানা খুব দরকার। তার মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার এই কনসেপ্টটা বা এই ওয়ার্ডটাকে আমাদের জানতে হবে। প্রিভিয়াস ইয়ার বাংলায় বলা হয় পূর্ববর্তী বছর। পূর্ববর্তী বছর এই প্রিভিয়াস ইয়ার কনসেপ্টটা আমাদের একটু জানতে হবে। তা প্রিভিয়াস ইয়ার জিনিসটা কি না, এটা আমাদের সেকশন 3 ইনকাম ট্যাক্স আইনের যে সেকশন 3 সেখানে কিন্তু এই প্রিভিয়াস ইয়ার ব্যাপারটা সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার ওখানে যেটা বলা হয়েছে যে প্রিভিয়াস ইয়ার হচ্ছে একটা বছর যেটা অ্যাসেসমেন্ট ইয়ারের ঠিক আগের বছরটা। অ্যাসেসমেন্ট ইয়ার মানে নির্ধারণ বছর, তার আগের বছর। আমি অ্যাসেসমেন্ট ইয়ার সেটা নিয়ে আলোচনা করছি, একটু পরেই আলোচনা করব। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এটা একটা বছর, নির্ধারণ বছরের আগের বছর। এই বছরটা স্টার্ট হয় 1 এপ্রিল থেকে স্টার্ট হয় আর এটা শেষ হয় 31 মার্চ। প্রত্যেক বছরে এটা স্টার্ট হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ হচ্ছে এটা শেষ হয়। পূর্ববর্তী বছর জিনিসটা কি না, এই বছরে আমরা যা আয়টা করি তার উপরে পরবর্তী বছরে নির্ধারণ বছরে কর ধার্য করা হয়। পূর্ববর্তী বছরে আমরা আয় করব, সেই আয়ের ওপরে পরবর্তী মানে অ্যাসেসমেন্ট ইয়ারে কর ধার্য করা হয়। তাহলে আমরা বলতে পারি পূর্ববর্তী বছরটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই বছরের আয়ের ওপরই আমরা অ্যাকচুয়ালি কর কত হবে সেটা নির্ধারণ করি। এই আর্ট মানে এই বছরটা হচ্ছে সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই পূর্ববর্তী বছরের উপরে শুধু আয়টা নয়, আমরা কোনো একটা ব্যক্তির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কী হবে, তার আবাসিক মর্যাদা কী হবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, সেটাও আমরা পরে আলোচনা করব। সেটাও কিন্তু এই পূর্ববর্তী বছরের উপরেই নির্ধারণ করছে। এই বছরটা জেনারেলি 1 বছরের হয়। আগে একটা সময় ছিল যখন 1 বছরের বেশি হতো, কিন্তু এখন আর 1 বছরের বেশি হয় না, এটা 1 বছরের হয়। কিন্তু সব সময় 1 বছরেরই হবে তার কোনো মানে নেই। পূর্ববর্তী বছর 1 বছরের কম সময়ের জন্য হতে পারে, 1 বছরের বেশি কখনো হয় না। আগে ছিল অপশন 1 বছরের বেশি হতো, কিন্তু এখন আর সেই অবকাশটা নেই। এখন পূর্ববর্তী বছর সবসময় একটা বছরের হয় এবং কোনো কোনো ক্ষেত্রে 1 বছরের কম সময়ের জন্য পূর্ববর্তী বছর হয়। আমরা সেইটা প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে পূর্ববর্তী বছর 1 বছরের থেকেও কম হতে পারে। আমি সেটা আলোচনা করা আগে আরেকবার বলে দিচ্ছি এটা, যে পূর্ববর্তী বছর হচ্ছে একটা বছর যেটা নির্ধারণ বছরের ঠিক আগের বছর। অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার যেটাকে আমরা বলি নির্ধারণ বছর, তার আগের বছরটাকে বলা হচ্ছে পূর্ববর্তী বছর। এই বছরে আমরা যা আয় করব তারপরে আমরা পরবর্তী বছরে তার আয় কর কত হবে সেটা নির্ধারণ করব এবং কর প্রদান করব। ঠিক আছে, পূর্ববর্তী বছর সাধারণত 1 বছরের হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে এটা 1 বছরের কম সময় হতে পারে। এটা স্টার্ট হচ্ছে 1 এপ্রিল থেকে, এটা শেষ হচ্ছে 31 মার্চ। এই সময় পূর্ববর্তী বছরের ওপর নির্ভর করেই কিন্তু আমরা কোনো একটা ব্যক্তির টোটাল ইনকাম, যেটাও আজকে আমি আলোচনা করব, টোটাল ইনকাম সেটা কত হবে সেটা নির্ধারণ করা হয়। আর কি বললাম যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আবাসিক মর্যাদা, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা কী হবে সেটা নির্ধারণ করা হয়। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর টোটাল ইনকাম এই দুটো নির্ধারণের ক্ষেত্রে পূর্ববর্তী বছরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমি বলি যে যেটা বলছিলাম, এই প্রশ্নটা আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে পূর্ববর্তী বছর 1 বছরের থেকে কম হবে, সেটা আমরা একটু আলোচনা করব। তা এখানে কতগুলো সেকশন বলে দেওয়া আছে, 172, 174, 175, 176, এই 4টে ক্ষেত্র বলে দেওয়া আছে। এই 4টে ক্ষেত্রের মধ্যে প্রথম যেটা আছে 172, সেই 172 নম্বর সেকশনে বলে দেওয়া হচ্ছে যে কোনো অনাবাসী জাহাজ ব্যবসায়ী, অনাবাসী মানে হচ্ছে নন রেসিডেন্ট, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যখন পড়াবো তখন আমরা সেটা আলোচনা করব ডিটেলসে। অনাবাসী জাহাজ ব্যবসায়ী
তার যে আয় সেটা 172 সালে বলে দেওয়া হয়েছে যে ওই বছরই যে বছরে আয়টা অর্জিত হবে সেই বছরই সেটাকে নির্ধারণ করা হবে। পূর্ববর্তী বছরের আয় আমি আগেই বলেছিলাম যে পূর্ববর্তী বছরের আয়টা পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারে স্যার কতটা কর হবে সেটা নির্ধারণ করা হয় এবং কর প্রদান করা হয়। তা কিছু ব্যতিক্রম আছে, যে ক্ষেত্রে যে বছর পূর্ববর্তী বছর সেই বছরই সেই আয়ের ওপর কর নির্ধারণ করা হবে। তার মধ্যে একটা হচ্ছে অনাবাসী কোনো জাহাজ ব্যবসায়ী যদি থাকে তার আয় তোমার পূর্ববর্তী বছরেই নির্ধারণ করা হবে। 2 নম্বর হচ্ছে 174 সেকশন 174, সেখানে বলে দিচ্ছে কোনো ব্যক্তি, ভারতীয় ব্যক্তি যদি পাকাপাকিভাবে ভারত ছেড়ে চলে যায়, পাকাপাকিভাবে যদি ভারত ছেড়ে বিদেশে চলে যায়, তাহলে সেই ধরনের ব্যক্তির ক্ষেত্রে 174 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ সেই ব্যক্তির যে আয় হবে সেটাও ওই প্রিভিয়াস ইয়ারই তার কর নির্ধারণ করা হবে। যে সমস্ত ব্যক্তি ভারত ছেড়ে বিদেশে চলে যাচ্ছে এবং সে এখন আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো ব্যক্তি, মানে পাকাপাকি আমরা বলতে পারি পাকাপাকিভাবে চলে যাচ্ছে, সেরকম ব্যক্তির ক্ষেত্রে এটা হয়। এখানে আরেকটা সেকশন আছে 174A, সেখানে বলা হচ্ছে যে কোনো একটা অ্যাসোসিয়েশন অফ পার্সনস বা ব্যক্তিবর্গের সংঘ বা কোনো একটা ইন্ডিভিজুয়াল মানে আর্টিফিশিয়াল পার্সন, আমরা আগে বলেছিলাম পার্সন দু রকম হয়, আর্টিফিশিয়াল পার্সন হতে পারে যেমন কোনো একটা দেবতা দিতি, সেটাকে আমরা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আমরা আর্টিফিশিয়াল ব্যক্তি হিসাবে গণ্য করি। যেমন আমাদের যদি তিরুপতি বাবা মন্দির যে আছে বা মা সর্বমঙ্গলা মন্দির মা আছে, তা এই যে আর্টিফিশিয়াল যারা আছে ব্যক্তি, যারা এদেরকে ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়, সেরকম কোনো আর্টিফিশিয়াল ব্যক্তি বা কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গড়ে ওঠে আইনসঙ্গতভাবে এবং দেখা যায় যে যিনি কর নির্ধারণ অফিসার যিনি আছেন, অ্যাসেসমেন্ট অফিসার, তিনি যদি মনে করেন যে এই অ্যাসোসিয়েশন অফ পার্সন বা যে ইন্ডিভিজুয়াল যেটা আর্টিফিশিয়াল ব্যক্তি আর্টিফিশিয়াল যে আইডেন্টিটি যেটা এন্টিটি যেটা আছে এন্টিটি, সেটা যদি বন্ধ হয়ে যাচ্ছে এই বছরে, সেক্ষেত্রে তিনি নির্দেশ দিতে পারেন যে তাদের ক্ষেত্রে যে আয়টা হচ্ছে সেটা এই পূর্ববর্তী বছরই তার কর নির্ধারণ করা হবে। তাহলে এটা সেকশন 174। আর একটা কি আছে তোমার 175 নম্বর ধারা, এখানে বলা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যদি অসৎ উদ্দেশ্যে, তার উদ্দেশ্য ভালো নয়, তার মোটিভ ভালো নয়, এরকম অসৎ উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি তার কোনো সম্পত্তিকে হস্তান্তর করে, মানে আমি আমার ট্যাক্স দেব না, ট্যাক্স বাঁচাবার জন্যে আমি আমার সম্পত্তিটাকে হস্তান্তর করে দিলাম কাউকে, তাহলে সেরকম ক্ষেত্রে তোমাকে কিন্তু এই 175 সেকশন অনুযায়ী তোমার কিন্তু আয় কিন্তু এই 175 ধারা অনুযায়ী সেটাকে নির্ধারণ করা হবে। 176 যেটা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে, কোনো পেশা হতে পারে, যদি প্রিভিয়াস ইয়ারে বন্ধ হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই প্রিভিয়াস ইয়ারই কিন্তু তার আয় নির্ধারণ করা হবে। আমি প্রিভিয়াস ইয়ার একটা উদাহরণ দিই, তোমাকে বুঝতে পারবে। এখন যে তোমার নির্ধারণ বছরটা চলছে সেটা হচ্ছে তোমার, এখানে আমি দুটো ভাগ করছি, একটা হচ্ছে 1 এপ্রিল 2019 থেকে 1 এপ্রিল 31 মার্চ 2020, আবার একটা বছর শুরু হচ্ছে, এটা শেষ হচ্ছে, তারপরে একটা শেষ হচ্ছে 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021। এই দুটো বছরকে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, এই দুটো বছরকে ধরে নিচ্ছি। তাহলে এই বছরে যদি আমি আয় করি, তার ট্যাক্সটা নির্ধারণ করা হবে এই বছরে, মানে 1/4/2019 থেকে 31/3/2020 বছরে আমি আয় করেছি, এই বছরের ট্যাক্সটা, মানে এইটাকে আমরা বলবো পূর্ববর্তী বছর, ঠিক আছে। আর এইটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ইয়ার বা নির্ধারণ বছর বা অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে যদি দেখা যায় কোনো একটা ব্যবসা এই ইয়ারের মধ্যেই বন্ধ হয়ে গেছে, ব্যবসাটা বা পেশা, কোনো একজন পেশাদার ব্যক্তি তার পেশাটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, তাহলে এই বছরই বন্ধ হয়ে গেছে। যদি বন্ধ না হতো তাহলে এই বছরে তার যা আয় হতো এটা পরবর্তী বছরে তার ট্যাক্সটা নির্ধারণ করা হতো এবং তার করটা প্রদান করতে হতো। যদিও সবসময় এখানে অ্যাডভান্স ট্যাক্সের একটা ব্যাপার থাকে, সেটা এখন না জানলেও চলবে।
হ্যাঁ, কিন্তু যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে এর ট্যাক্সটা কিন্তু এই পূর্ববর্তী বছরেই তার ক্যালকুলেশন করা হবে, তার কত ট্যাক্স হবে সেটা ক্যালকুলেশন করা হবে। যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা পেশা বা কোনো বৃত্তি পূর্ববর্তী বছরে যদি বন্ধ হয়ে যায়, সেটা 176 ধারা অনুযায়ী সেটা তার পূর্ববর্তী বছরই তার কর নির্ধারণ করা হবে। এগুলো সবই একই প্রযোজ্য। এই 172 ক্ষেত্রে যেটা বললাম যে কোনো অনাবাসিক জাহাজ ব্যবসায়ী, 174 ক্ষেত্রে বললাম যে কোনো ভারতীয় যদি পাকাপাকিভাবে যদি বিদেশে চলে যায় তার এখন ফেরার সম্ভাবনা নেই। হ্যাঁ, 174 ক্ষেত্রে বললাম যে কোনো অ্যাসোসিয়েশন অফ পার্সন বা কোনো আর্টিফিশিয়াল ব্যক্তি যেটা তৈরি হয়েছে কিন্তু নির্ধারণ আধিকারিক মনে করছে যে এটা বন্ধ হয়ে গেছে, এই বছরই তার ট্যাক্স নেওয়া দরকার, সেক্ষেত্রে কিন্তু তার ট্যাক্সটা এবছর নেওয়া হবে। 175 ক্ষেত্রে বললাম যে কোনো আল্টেরিয়র মোটিভ যদি থাকে, কারণ খারাপ মোটিভ থাকে যে আমি আমার সম্পত্তিটা অন্যকে হস্তান্তর করে দিই তার ফলে আমি ট্যাক্স বাঁচাতে পারবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই তোমার তোমার এই পূর্ববর্তী বছরই কিন্তু তার কর নির্ধারণ করা হবে। এবং শেষে বললাম 176 সেকশন 176, যেখানে হচ্ছে তোমার কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা পেশা বা বৃত্তি যদি পূর্ববর্তী বছরই বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার সেই বছরই তোমার পূর্ববর্তী বছরই তোমার ট্যাক্সটা ক্যালকুলেশন করা হবে। এটা হচ্ছে আমাদের সেকশন 3। আগেই বলেছিলাম যে এটা সেকশন 3 ইনকাম ট্যাক্স আইনের সেকশন 3 যেটা আলোচনা করা হয়েছে। আর একটা এখানে প্রশ্ন আসে যে পূর্ববর্তী বছর, আমি আগেই বলে দিয়েছি পূর্ববর্তী বছর যদি পূর্ববর্তী বছর কি কখনো এক বছরের কম হতে পারে? হ্যাঁ, আগেই বললাম যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের ক্ষেত্রে এখন যেটা চলছে 1 এপ্রিল 2019 থেকে 31 মার্চ 2020, এটা প্রিভিয়াস ইয়ার যদি ধরি তাহলে মনে করো কোনো একজন ব্যবসাটাকে শুরু করেছে 1 আগস্ট 2019-এ, তাহলে তার ক্ষেত্রে পূর্ববর্তী বছরটা হবে 1 আগস্ট 2019 থেকে 31 মার্চ 2020, অর্থাৎ এক বছরের কম। আবার কেউ মনে করে বন্ধ করেছে ব্যবসাটাকে, এইখানে শুরু না করে বন্ধ করে দিয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু পূর্ববর্তী বছরটা ছোট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা দেখব যে পূর্ববর্তী বছর এক বছরের থেকে কম হতে পারে। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে এক বছর থেকে কম হতে পারে কিনা। একটা সময় ছিল এক বছর থেকে বেশিও হতে পারতো, কিন্তু এই মুহূর্তে পূর্ববর্তী বছর এক বছর থেকে কিন্তু বেশি কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব এর সঙ্গে সঙ্গে যেটা আছে যে অ্যাসেসমেন্ট ইয়ার বা এটাকে বলা হচ্ছে নির্ধারণ বছর অ্যাসেসমেন্ট ইয়ার। পূর্ববর্তী এটা কি, এটা সেকশন 29 সেকশনগুলোর ক্ষেত্রে বলে দিই, এগুলো অনেক সময় আমাদের মনে থাকে না, আমারও ভুল হতে পারে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সেকশনগুলো মনে থাকে না। এগুলো মনে রাখার একটাই উপায় হচ্ছে বারবার এগুলোকে পড়া। মানে বারবার যদি তুমি পড়ো এবং মাঝে মাঝে যদি তুমি এটাকে মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করো যে এর সেকশনটা কী হবে, দেখলে হয়তো তোমার মনের মধ্যে এলো 27 চলে এলো, দিয়ে বইয়ে মিলিয়ে দেখলে যে না 29, তখন এই বারবার করতে দেখবে যে তোমার অ্যাকচুয়ালি সঠিক সেকশনটা মনে থাকবে। যদি কোনো কারণে যদি ভুলে যাও, সেকশন লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, ভুল লিখো না, যতটা সম্ভব চেষ্টা করবে ঠিক সেকশনটাকে লেখার জন্য। তা অ্যাসেসমেন্ট ইয়ারে কনসেপ্টটা দেওয়া আছে 29 সেকশনে। এটা কিছু নয়, এটা হচ্ছে একই হচ্ছে, এটা একটা বছর। অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে একটা বছর, যেটা স্টার্ট হচ্ছে 1 এপ্রিল, প্রত্যেক বছরের 1 এপ্রিল এটা স্টার্ট হয়, শেষ হয় হচ্ছে 31 মার্চ। আমি এটাকে বলতে পারি 1/4/20, 31/3/21, যেটা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার এখন যেটা চলছে। হ্যাঁ, সেটা হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ কন্টিনিউ চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা এখন আবার এই যে ইয়ারটা চলছে এটা আবার প্রিভিয়াস ইয়ারও বটে, তার আবার অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছে পরের বছরে, মানে সেটা আবার 21-22। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে একটা বছর যেটা স্টার্ট হয় 1 এপ্রিল 2020 থেকে 31/3/2021। এই বছরে কি করা হয়, আমাদের যে প্রিভিয়াস ইয়ারে যেটা বলছিলাম আগে, তার আয়ের ওপরে কত কর হবে নির্ধারণ করা হয় এবং করটাকে আদায় করা হয়। এটা এক বছরের হয়, আর এটা সবসময় কিন্তু এক বছরের হয়। এটা প্রিভিয়াস ইয়ারের মতো কিন্তু তোমার কখনো এক বছর, কখনো এক বছরের কম এরকম হতে পারে না, এটা সবসময় এক বছরের জন্য হয়। আর এইটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের সরকারের যে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখন এটার সঙ্গে একদম কোয়েনসাইড করে যায়, মানে দুটোই এক।
আমাদের এখন সরকারি প্রতিষ্ঠানে এই ইয়ারটাকেই মেনটেন করা হয়। খুব কম জায়গা আছে যেখানে জানুয়ারি মাসে এই ডিসেম্বর মাসে ইয়ার এন্ডিং করা হয়। এখন সরকারি প্রতিষ্ঠান বা এমনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই ফাইন্যান্সিয়াল ইয়ারটাকেই তারা মেনটেন করে, ঠিক আছে। তাহলে নির্ধারণ বছরের গুরুত্বটা কি না, নির্ধারণ বছরে আয়কর নির্ধারণ করা হয় এবং আয়কর আদায় করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, এটা একটা বছর হবে, সবসময় একটাই বছরই হবে, স্টার্ট হয় 1 এপ্রিল আর শেষ হবে 31 মার্চ। হ্যাঁ, তা এটা হচ্ছে সেকশন 29-এ বলা হচ্ছে। এবার আমাদের যেটা একটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আছে সেটা হচ্ছে এসএসসি বা নির্ধারী। এসএসসি সেকশন 27, এখানে এসএসসি কে, হ্যাঁ, আমরা আগের দিন আমরা আলোচনা করছিলাম যে পার্সেন্ট বলতে কী বোঝায়। 231-এ আমরা আগের দিন আলোচনা করছিলাম যে সেকশন 231-এ পার্সেন্ট কারা কারা। সেখানে আমরা দেখেছিলাম যে একজন ইন্ডিভিজুয়াল বা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, একটা জয়েন্ট স্টক কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম, তারপরে তো হচ্ছে তোমার হচ্ছে একটা ব্যক্তিবর্গের সঙ্গ অ্যাসোসিয়েশন অফ পার্সেন্টস, বা আমরা দেখেছিলাম যে লোকাল স্থানীয় কর্তৃপক্ষ, বা তারপরে আমরা দেখেছিলাম যে আর্টিফিশিয়াল যে হিউম্যান বিইং যেগুলো আছে, আর্টিফিশিয়াল যে যাদের এন্টিটি আছে তারা হচ্ছিল পার্সেন্ট। হ্যাঁ, এখানে একটা জিনিস ভাবতে হবে, পার্সেন্ট হলেই তুমি কিন্তু তোমাকে যে ইনকাম এসএসসি হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, এসএসসি কথাটা অন্য টার্মে ব্যবহার করা হয়, পার্সেন্ট যে কেউ হতে পারে। হ্যাঁ, এই যারা বাড়িতে যারা আমাদের মায়েরা যারা আছে, যারা গৃহবধূ, তারাও তো ইন্ডিভিজুয়াল, রক্ত মাংসের তারা, হ্যাঁ, তারাও তো ইন্ডিভিজুয়াল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কোনো আয় করে না, হাউসওয়াইফ। হ্যাঁ, তাহলে হাউসওয়াইফ সে পার্সেন্ট, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী সে পার্সেন্ট, কিন্তু ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কিন্তু সে কিন্তু এসএসসি নয়, উনি এসএসসি নয়। তাহলে এসএসসি কারা হবে সেইটাই এখানে বলে দেওয়া হচ্ছে। যে সমস্ত অনেকগুলো টপিক এখানে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো বই ধরে ধরে পড়বে, বারবার পড়বে। আমি আগের দিনে বলছিলাম নিজেরা না পড়লে কিচ্ছু বুঝতে পারবে না বা সেটা মনে রাখতে পারবে না। আমি বলে গেলাম, তোমরা শুনলে এক কান দিয়ে বেরিয়ে গেলে বা দেখলেই না, অনেকে দেখছি না। হ্যাঁ, যে ব্যক্তির দ্বারা, ব্যক্তি বলতে পারছেন, কোনো কর প্রদেয় হয়, শুধু কর নয়, কোনো ইন্টারেস্ট বা কোনো ফাইন জরিমানা সেটাও প্রদেয় হয়, সে হবে এসএসসি। অর্থাৎ যে ব্যক্তির দ্বারা কর প্রদেয় হয়, যে কর দেয়, বা শুধু কর নয়, অনেক সময় ফাইন দিতে হয়, ইন্টারেস্ট দিতে হয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, তা সেও কিন্তু এসএসসি হবে, ঠিক আছে। এছাড়া আরও কিছু কিছু ব্যক্তি আছে যাদের বিরুদ্ধে বা অন্যের হয়ে যাদের বিরুদ্ধে, মানে অন্য কোনো ব্যক্তির যার অ্যাকচুয়ালি কর নির্ধারণের করটা নির্ধারণযোগ্য হয় ওই ব্যক্তির উপর, এরকম ব্যক্তির উপর যখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মামলা করা হয়, তার কত আয় হয়েছে বা ক্ষতি হয়েছে জানার জন্যে, তখন সেই ব্যক্তিকেও কিন্তু ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী এসএসসি বলা হয়। অর্থাৎ অনেকে আছে ট্যাক্স গোপন করার চেষ্টা করে, ট্যাক্স দেয় না, বা হ্যাঁ, তা সেই সমস্ত ব্যক্তিতে কী হয়, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিজে থেকে তাদের বিরুদ্ধে মামলা করে যে তোমার দেখি কত ক্ষতি হয়েছে বা কত আয় হয়েছে, বা সে ডাইরেক্ট ইনভলভ নয়, তার অন্য কেউ যার জন্য তাকে কর দিতে হবে, সেরকম ব্যক্তির ক্ষেত্রে যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যদি মামলা করা হয় তার বিরুদ্ধে, তাহলে সেই ব্যক্তিও কিন্তু এসএসসি। বা অনেক সময় রিফান্ড হয়, কর ফেরত হয়। এই কর ফেরত যখন হয় কোনো ব্যক্তি বা তার অন্য কোনো ব্যক্তি যার জন্য তাকে মানে আয়কর দপ্তর থেকে এসএসসি বলে মনে করা হয়, সেরকম রিফান্ডের ক্ষেত্রেও যার বিরুদ্ধে আয়কর ডিপার্টমেন্ট থেকে মামলা করেছে সেরকম ব্যক্তির ক্ষেত্রেও তাকেই কিন্তু এসএসসি বলে ধরা হয়, ঠিক আছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন হচ্ছে ধরো সেকশন 159 বলে একটা সেকশন আছে, সেখানে বলে দিচ্ছে যে কোনো একজন মৃত ব্যক্তি, একজন ব্যক্তি মারা গেছে, ডিসিস্ট একজন ইন্ডিভিজুয়াল মারা গেছে, একজন ডিসিস্ট পারসন, তার ক্ষেত্রে কি হয়, তোমার সে যদি মারা যায়, মৃত ব্যক্তি, তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ থাকে, আইনগত প্রতিনিধি থাকে, সে মারা গেছে, সে আর ট্যাক্স দিতে পারবে না, সে তো আর ফিজিক্যালি তো ইনকাম ট্যাক্স যে সমস্ত প্রসিডিওরগুলো আছে সেগুলো মেনটেন করতে পারবে না, তাহলে তার একটা লিগাল আইনগত প্রতিনিধি থাকে,
সেই প্রতিনিধিকেও কিন্তু তোমার এসএসসি বলে ধরা হবে, ঠিক আছে। আবার সমান হচ্ছে ধরো আরেকটা হচ্ছে, এটা হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ, আবার বলা হচ্ছে প্রতিনিধি এসএসসি, এগুলোকে ডিমড এসএসসি বলা হয়। যে অনেক সময় দেখবে আমাদের বাড়িতে অনেকের থাকে যার সম্পত্তি আছে কিন্তু সম্পত্তি থেকে আয় হয়, তাহলে সম্পত্তি থেকে আয় হচ্ছে মানেই তার আয়টা করযোগ্য, কিন্তু মুশকিল হচ্ছে তাদের যে মানসিক যে বিকাশ, যেমন মেন্টালি রিটার্ডেড, জড়বুদ্ধি সম্পন্ন, এরকম থাকে না, ইডিয়েট, হ্যাঁ ইডিয়েট যেটাকে বলি, ইডিয়েট মেন্টালি রিটার্ডেড, এই সমস্ত যে ব্যক্তি যারা আছে, নাবালক, হ্যাঁ বা কোনো অনাবাসিক ব্যক্তি, তার কোনো প্রতিনিধি, হ্যাঁ তাদেরকেও কিন্তু সেকশন 160 অনুযায়ী তাদেরকেও কিন্তু এসএসসি বলে ধরা হবে। দেখো সে নিজে কিন্তু এসএসসি হচ্ছে না, কার জন্য হচ্ছে না, সে কোনো নাবালক বা কোনো ইডিয়েট বা কোনো মেন্টালি রিটার্ডেড পারসন বা কোনো অনাবাসিকের প্রতিনিধি হিসাবে সে কাজ করছে, প্রতিনিধিত্ব করছে, কাউকে প্রতিনিধিত্ব করছে, সেই জন্য প্রতিনিধি নির্ধারী বলা হয়। এগুলোকেও ইনকাম ট্যাক্স আইন অনুসারে তাদেরকে 160 ধারা আছে, সেখানে তাদেরকে কিন্তু নির্ধারী বলে তাদেরকে ধরা হয়। এছাড়া কি বলা হচ্ছে যে কিছু কিছু ব্যক্তি থাকে যাদের দায়িত্ব হচ্ছে যে উৎসমূলে ট্যাক্স কেটে নেওয়া, উৎসমূলে ট্যাক্স কেটে নেওয়া দায়িত্ব থাকে অনেক সময়, যাদের যেমন আমাদের যাদের 10,000 টাকার বেশি কর দিতে হয় তাদের ট্যাক্স কাটতে হয়, বছরে সারা বছর ধরে তাদেরকে ট্যাক্স কাটতে হয়, হ্যাঁ তা এটা কাটার একটা দায়িত্ব আছে। আমাদের ক্ষেত্রে আমাদের ডিআই অফিস থেকে ট্যাক্সটা কেটে নেওয়া হয়, স্যালারি থেকেই কেটে নেওয়া হচ্ছে আগে থাকতে। 10,000 টাকার বেশি যাদের কর, অ্যাকচুয়াল করটা যদি দিতে হয় সেরকম ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাক্স কাটা হয়। উৎসমূলে এরকম ট্যাক্স কাটার অনেক জায়গা আছে, যেখানে যেখানে আয়টা হচ্ছে, আয়টা যেখান থেকে হচ্ছে সেইখানেই যে আমাকে আয়টা প্রদান করছে তারই দায়িত্ব ট্যাক্স কেটে নেওয়া, হচ্ছে। এই রকম ব্যক্তিদের ক্ষেত্রে তাকেও এসএসসি করা হয়। যদি না করে তাদেরকে বলা হয় খেলাপি নির্ধারী, অর্থাৎ এই ট্যাক্স যদি না কাটে তাদেরকে বলা হচ্ছে খেলাপি নির্ধারী, ডিফল্টার হয়ে গেল তারা, উৎসমূলে যাদের ট্যাক্স কেটে নেয়। এবার আরও ক্ষেত্র আছে, যেমন হচ্ছে ধরো অনেক সময় কি হয়, আদালত থেকে কোনো একটা সম্পত্তিকে দখল নিয়েছে, মানে তার জন্য কী হয়, লিকুইডেটর নিয়োগ করা হয়, অনেক সময় ব্যুরোক্র্যাটসদের নিয়োগ করা হয়, ম্যানেজার নিয়োগ করা হয়, হ্যাঁ কোর্স অফ ওয়ার্ডস নিয়োগ করা হয়, হ্যাঁ তারা কী করে, কোনো একটা সম্পত্তিকে তারা দখল নেয়, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ বলে এগুলোকে, হ্যাঁ সম্পত্তিকে দখল নেয় এবং তার থেকে যে আয়টা হয় সেই আয়টা তারা গ্রহণ করে বা গ্রহণ করার অধিকারী হয়, এরকম ব্যক্তি হয়। অনেক সময় এরকম সিচুয়েশন আসছে যখন কারো কোনো একজন ব্যক্তির সম্পত্তিটাকে আদালত থেকে দখল করে নেয়, যেমন ইনসলভেন্ট হয়ে গেছে, কেউ ইনসলভেন্ট হয়ে গেছে, হ্যাঁ তা মানে দেউলিয়া হয়ে গেছে। এবার যে দেউলিয়া হয়ে গেল তার তো অনেক পাওনাদার থাকে, তাকে টাকাগুলো পেমেন্ট করতে হবে, তা কে পেমেন্ট করবে? সে লোক হয়তো পালিয়ে বেড়াচ্ছে বা তার আর ইনস্টলমেন্ট হয়ে গেছে, মানে তার আর চুক্তি করার অধিকার কিচ্ছু নেই। তখন আদালত থেকে তার একটা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদেরকে বিভিন্ন নামে ডাকা হয়, কোর্স অফ ওয়ার্ডস, অ্যাডমিনিস্ট্রেটর, ব্যুরোক্র্যাটস তো বলাই হয়, ম্যানেজার, এরকম সেই প্রতিনিধি যারা আছে যাদের ওই সম্পত্তি থেকে যে আয় হচ্ছে সে আয় তারা সংগ্রহ করে বা সংগ্রহ করার অধিকার যাদের জন্মায়, সেই ব্যক্তিদেরকেও কিন্তু তোমার আয়কর আইন অনুযায়ী এসএসসি বলে ধরা হচ্ছে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে যদি কোনো একটা দলিলের মাধ্যমে যদি কোনো একটা ট্রাস্ট গঠন করা হয়, যেটাকে ন্যাস রক্ষক বলা হয়, হ্যাঁ সেই ট্রাস্ট যে ট্রাস্টি থাকে তাকেও কিন্তু তোমার মানে কোনো একটা কোনো একটা মন্দির, আগেই বলেছিলাম যে সে তো নিজে তো তার যে লিগাল প্রসিডিওর মেনটেন করতে হবে না, তার একটা ওসি পরিষদ থাকে, তার মধ্যে যে সেক্রেটারি থাকে বা ইনকাম ট্যাক্স যাকে মনে করবেন, তা সেক্ষেত্রেও কিন্তু তাকে ওই ট্রাস্টিকে যে আছেন তাকে কিন্তু এসএসসি বলে ধরা হয়, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এসএসসি কারা মোটামুটি আরেকবার বলে দিচ্ছি আমরা, যে এসএসসি হচ্ছে যে ব্যক্তি কর, যার দ্বারা কর প্রদেয় হয়, শুধু কর নয়, কোনো ফাইন বা ইন্টারেস্ট যার দ্বারা প্রদেয় হয়, বা যে ব্যক্তির বিরুদ্ধে বা অন্য ব্যক্তির হয়ে যার বিরুদ্ধে মামলা হচ্ছে, ইনকাম ট্যাক্স আইন মানে যারা আয়কর দপ্তর থেকে মামলা করেছে যে তোমার কত আয় হয়েছে বা ক্ষতি হয়েছে,
বা তুমি কত টাকা রিফান্ড পাবে এই সংক্রান্ত যদি কোনো মামলা আয়কর দপ্তর থেকে ইনিশিয়েট করে শুরু করে, তাহলে সেই ব্যক্তিকেও কিন্তু তোমার প্রতিনিধি বলে এসএসসি বলে ধরা হবে। এছাড়া 159 ক্ষেত্রে বললাম যে কোনো ডিসিজড কোনো মৃত ব্যক্তি, তার ক্ষেত্রে 159 ধারা অনুযায়ী তার যে লিগাল রিপ্রেজেন্টেটিভ আছে তাকে এসএসসি বলে ধরা হবে। 160 ক্ষেত্রে কি বললাম যে এখানে কোনো অনাবাসিকের প্রতিনিধি, অনাবাসিক মানে নন রেসিডেন্ট যারা আছে তার প্রতিনিধি বা কোনো তোমার মেন্টালি রিটার্ডেড বা ইডিয়েট বা নাবালক, তার ক্ষেত্রে যারা প্রতিনিধি করে, তার হয়ে যারা প্রতিনিধি করে তাদেরকে 160 ধারা অনুসারে তাদেরকে কিন্তু এসএসসি বলে ধরা হয়। এছাড়া যেটা বললাম কিছু কিছু ব্যক্তির কী হয়, তাদের যেখানে মানে তাদের ট্যাক্স কেটে নিতে হয়, তারা তাদের যে এমপ্লয়ীদের কাছে বা যেখানে শুধু এমপ্লয়ি নয় অন্য ক্ষেত্রে যেখানে আয় যেখানে সৃষ্টি হচ্ছে সেখানে উৎসমূলক ট্যাক্স কাটার দায়িত্ব থাকে। তারা যদি না কাটে তাহলে তাদেরকে খেলাপি নির্ধারী বলা হয়। খেলাপি নির্ধারী, আমি আরেকবার লিখে দিচ্ছি, খেলাপি নির্ধারী, ঠিক আছে, খেলাপি নির্ধারী বলা হয়। এছাড়া যেটা বললাম যে অনেক সময় আদালত থেকে কি হয়, কোর্টস অফ ওয়ার্ডস, লিকুইডেটর, অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার এই সমস্ত নিয়োগ করা হয় কোনো একটা সম্পত্তির দেখাশোনা করার জন্য বা তার থেকে যে আয় আছে সেটাকে সংগ্রহ করার জন্য বা অধিকার দেওয়া হয়। সেক্ষেত্রে ওই অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, যাদেরকে বললাম লিকুইডেটর, তাদেরকেও আয়কার অনুযায়ী হচ্ছে তোমাকে এসএসসি বলে ধরা হবে। আর কি বললাম যে তোমার ট্রাস্টি, কোনো একটা মানে কৃত্রিম ব্যক্তির ক্ষেত্রে এগুলো সাধারণত হয়, আইনগত একটা দলিল করে নেওয়া হয় এবং তাকে কোনো একজন ব্যক্তিকে বা একটা ট্রাস্টকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি এর আয়টাকে সংগ্রহ করবে বা সংগ্রহ করার অধিকার দেওয়া হয়। সেক্ষেত্রে সেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যা আইন অনুসারে ট্রাস্টি যে আছে তাকে এসএসসি বলে ধরবে। এইগুলো হচ্ছে তোমার নির্ধারী, এগুলোকে বলা হবে। আর আমি আগেই বললাম যে ব্যক্তি হলেই যে সে নির্ধারী হবে এমন নয়, নির্ধারী কিন্তু ব্যক্তি, একবার নির্ধারী মানে সে ব্যক্তি, নির্ধারী ব্যক্তি হবে, কিন্তু ব্যক্তি হলে নির্ধারী হবে না। যেটা বললাম যে একটু আগে উদাহরণ দিলাম যে আমাদের বাড়ির মায়েরা হাউসওয়াইফের কাজ, মানে হাউসওয়াইফ যারা ইনকাম করে না তারা তো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল তারা, কিন্তু তারা যেহেতু তারা কর প্রদান করে না, যে প্রথমেই বললাম যে কর প্রদেয় হয় বা ফাইন দেয় বা ইন্টারেস্ট দেয়, তারা দেয় না, তাদের আয় নেয়, তারা কিন্তু পার্সেন্ট, কিন্তু তারা হচ্ছে তোমার হচ্ছে পার্সেন্ট, কিন্তু তারা কিন্তু এসএসসি নয়। এসএসসি মানে হচ্ছে এই যেগুলো বললাম সেগুলো, ঠিক আছে। এবার আমাদের এরপরে আমরা যেটা আলোচনা করব, আমরা 3টে টপিক নিয়ে অলরেডি আলোচনা করলাম। এবার আমাদের একটু করে আমাদের একটু এগোতে হবে। সেটা হচ্ছে যে আমাদের যে হেডস অফ ইনকাম, আয়ের উৎস আর সোর্স অফ ইনকাম, এই দুটো, আয়ের উৎস এবং আয় খাত, এই দুটো শব্দ তোমরা শুনতে হবে। আয়ের উৎস আর আয় খাত, এই দুটো জিনিসকে আমরা দেখব। এটাকে বলা হয় সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম, আর এটাকে বলা হচ্ছে হেডস অফ ইনকাম। এই দুটো নিয়ে একটু আলোচনা করতে হবে। আয়ের উৎস জিনিসটা কি না, যেখানে আয়টা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আয়ের উৎস, যে পয়েন্টে আয় সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে আয়ের উৎস। আয়ের উৎস অসংখ্য হতে পারে, ধরো কেউ রসগোল্লা মানে মিষ্টির দোকান আছে, কারো সে মিষ্টি বিক্রি করে আয় করছে, কারো আবার দেখা যাচ্ছে যে চায়ের দোকান আছে, কারো দেখা যাচ্ছে বিরিয়ানির দোকান আছে, সবাই কিন্তু ব্যবসা করছে। তাহলে উৎসগুলো কিন্তু সব এক, উৎসগুলো এক মানে আলাদা, উৎসগুলো আলাদা। কেউ বিরিয়ানি বিক্রি করছে, কেউ চা বিক্রি করছে, কেউ রসগোল্লা বিক্রি করছে বা বিভিন্ন ধরনের বিজনেস করছে, ঠিক আছে। তাহলে এগুলো একাধিক উৎস। আবার আমি মিউনিসিপ্যাল স্কুলে চাকরি করছি, কেউ আবার দেখো যে কোনো একটা কোম্পানিতে চাকরি করছে, কেউ আবার কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে, আবার কেউ কোনো হচ্ছে সরকারি সংস্থায় কাজ করছে, অর্থাৎ সেখান থেকে সে বেতন পাচ্ছে। তাহলে উৎস হচ্ছে প্রচুর, যেখানে আয়টা সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে উৎস, এবং এগুলোর সংখ্যায় হচ্ছে অসংখ্য। তাহলে এই কি করা হচ্ছে, এই আয়ের উৎসগুলো সংখ্যায় অসংখ্য, এগুলো যেখানে সৃষ্টি হচ্ছে সেখানেই ধরা হচ্ছে। কিন্তু আয় খাত জিনিসটা কি, আয় খাত হচ্ছে এই যে উৎসগুলো আছে, এই উৎসগুলোকে নিয়ে কি করলো, এরা 5টা শ্রেণী বিভাগ করে দিল। এই অ্যাক্টিভিটিগুলোকে স্টাডি করলো যে মানুষ কত রকমভাবে ইনকাম করতে পারে, সেই অ্যাক্টিভিটিগুলোকে প্রচুরভাবে ইনকাম করতে পারে। তা মানে আয়ের উৎস প্রচুর,
কিন্তু এত আয়ের উৎস সবাইকে তো আলাদা আলাদা করে ট্যাক্স নির্ধারণ করা যাবে না। সেটা কী করলো, ইনকাম ট্যাক্স আইন কী করলো, সে সেকশন 14 সেকশন 14 সে এই আয়ের উৎসগুলোকে 5টা ভাগে ভাগ করে দিল, আইনত করলো। অর্থাৎ এটা কনসেপ্টটা হচ্ছে আইনসঙ্গত একটা কনসেপ্ট। কী হচ্ছে না, এই উৎসগুলোকে শ্রেণীবিভাগ করে দিল। কী করলো, প্রথমে বললো ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি বা ইনকাম ফ্রম স্যালারিজ, যারা বেতন থেকে আয় করছে। স্যালারি কোথা থেকে আসবে না, এখানে একটা এমপ্লয়ি একটা রিলেশন যেখানে থাকবে, এমপ্লয়ি রিলেশন। অর্থাৎ কেউ তোমাকে নিয়োগ করেছে একটা চুক্তির ভিত্তিতে, সেটা মাসিক হতে পারে, দৈনিক হতে পারে, যে তুমি এই কাজটা আমার যদি করে দাও তাহলে তোমাকে এই অর্থ তোমাকে দেওয়া হবে। অর্থাৎ কেউ এমপ্লয় করছে তোমাকে, তাকে বলা হচ্ছে এমপ্লয়ার। যাকে এমপ্লয় করছি সে হচ্ছে এমপ্লয়ি, কর্মচারী। দৈনিক ভিত্তিতে করতে পারি, মাসিক ভিত্তিতে করতে পারি, বা অন্য কোনোভাবে করতে পারি। তাহলে এমপ্লয়ি রিলেশন যখনই থাকবে, তার থেকে যে আয়টা তৈরি হবে সেটা হবে স্যালারিজ, ইনকাম ফ্রম স্যালারিজ। এবার তুমি বেসরকারি সংস্থায় করো, বিড়লা কোম্পানিতে করো, মিনসা স্কুলে করো, বর্ধমান ইউনিভার্সিটিতে চাকরি করো, পঞ্চায়েতে চাকরি করো, তোমার দেখার দরকার নেই। সরকারি চাকরি হলে তোমার এমপ্লয়ার হচ্ছে গভর্নমেন্ট, বেসরকারি প্রতিষ্ঠান হলে যে বেসরকারি কোম্পানি যারা মালিক তারা তোমার হচ্ছে এমপ্লয়ার। ঠিক আছে, তাহলে এমপ্লয়ি যেখানে রিলেশন থাকবে এরকম অসংখ্য থাকবে, সব কটাকে নিয়ে আসবো ইনকাম ফ্রম স্যালারি এই খাতে নিয়ে আসবো। এর জন্যে 15 থেকে 17 সেকশন রাখা হয়েছে। ইনকাম থেকে স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, এই 15 থেকে 17 এই সেকশনে তার কিভাবে আয় নির্ধারণ করা হবে সেটা এই সেকশনে বলা আছে। এবার দেখা যাচ্ছে যে বিজনেস এবং প্রফেশন, বিভিন্ন সেকশন তোমার আছে। নেক্সট হচ্ছে তোমার ধরো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আমার বাড়ি আছে, একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। বাড়িতে আমি নিজে বাস করতে পারি বা কাউকে ভাড়া দিতে পারি। ঠিক আছে, এটা তোমাদের 12-এ তোমাদের দেখবে আলাদা চ্যাপ্টার আছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে তোমাদের অঙ্ক আছে ওখানে। সেখানে যদি কারো গৃহ সম্পত্তি থাকে, গৃহ সম্পত্তির ডেফিনেশন আবার অন্যরকম, আমি এতটা ডিটেলসে যাচ্ছি না, যেহেতু 12-এ তোমরা পড়বে। সে গৃহ সম্পত্তি, সেটা যদি ভাড়া দিয়ে তোমার, যদি অবশ্যই গৃহ সম্পত্তিটা তোমার নিজস্ব হতে হবে, এবং সেটা ভাড়া দিয়ে তুমি যদি কোনো আয় করো সেটা হবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার তুমি যেখানে খুশি ভাড়া দাও, লন্ডনে তোমার, কলকাতায় বাড়ি থাক, তোমার মুম্বাইয়ে বাড়ি থাক, যেখানে ভাড়া দেবে, যেখানে ইয়ে করবে, ওখান থেকে যদি আয় হবে তোমার সেটা সঙ্গে সঙ্গে কী হবে 22 থেকে 27 এই সেকশনে তোমার সেটা কত আয় হবে সেটা নির্ধারণ করা হবে। এবার দেখো, এবার 3 নম্বর হচ্ছে কে তোমার 3 নম্বর হচ্ছে তোমার ব্যবসা। কেউ ব্যবসা করছে বা কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত আছে, কোনো একজন ডাক্তারবাবু, সে সরকারি হসপিটালে চাকরি করে না, নিজে প্র্যাকটিস করেন, পেশা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পেশা। বা কেউ ব্যবসা করছে, বিভিন্ন ধরনের ব্যবসা, আগেই বললাম, কারো চায়ের ব্যবসা, কারো বিরিয়ানি ব্যবসা, কারো রসগোল্লার মিষ্টির দোকানের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তাদের ট্যাক্স নিতে হবে। তাদের জন্য একটা হেড করে দেওয়া হলো ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। ইনকাম অর গেইন, যাক বিজনেস অ্যান্ড প্রফেশন যেটা হচ্ছে, ঠিক আছে। পেশা এবং কোনো ব্যবসা থেকে যদি তোমার এটা হয়, এটা তোমার হচ্ছে 28 থেকে 44 সেকশন। সেখানে তোমার হচ্ছে আলোচনা করা হয়েছে এই যে কোনো ধরনের ব্যবসা বা পেশা যাই হবে এই সেকশনে তোমার 28 থেকে 44 যে সেকশন আছে সেখানে তোমার চলে আসবে। 4 নম্বর তোমার যেটা আসছে ক্যাপিটাল গেইনস বা মূলধনী আয়, এটাও তোমাদের 12-এ পড়ানো হবে, ঠিক আছে। 45 থেকে 55 সেকশনে, ঠিক আছে। কোনো মূলধনী সম্পত্তি, ব্যবসা নয়, কিন্তু ব্যবসা ছাড়াও তো আমাদের অনেক মূলধনী সম্পত্তি থাকে,
হ্যাঁ, শেয়ার থাকে, ডিবেঞ্চার থাকে, কারো বিল্ডিং থাকে, একাধিক বিল্ডিং থাকে, তা সেরকম যদি কেউ বিক্রি করে সেটা তো ব্যবসা নয়। হ্যাঁ, ব্যবসা হচ্ছে যেটা রেগুলার করা হয়, রেগুলার। আমি বিজনেস স্টাডিজে ক্লাস নেবো পরে, হ্যাঁ, তা সেরকম হঠাৎ করে কোনো তার যদি সম্পত্তি, সেটা এটা তোমাদের 12-এ আছে, তখন এটাকে ডিটেলসে আমরা আলোচনা করবো ক্যাপিটাল গেইনস জিনিসটা কি। এটা মোটামুটি জেনে রাখো, কোনো মূলধনী সম্পত্তি, হ্যাঁ, যেটা বিক্রি করে যদি কোনো আমার প্রফিট হয়, হ্যাঁ, সেই মানে আয় হয়, গেন হয়, লাভ হয়, তা তার উপরে ট্যাক্স ধার্য করা হয়। সেটা সেকশন 45 থেকে 55 সেকশনে আলোচনা করা হয়। এইবার দেখো, এবার মোটামুটি অনেকগুলো ভাগ করলাম, দিয়ে আসল জিনিসটা আমার মাথায়, আসল জিনিসটা এখন বাকি আছে, সেটা হচ্ছে এরপরে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা এর মধ্যে ফেলতে পারবো না, এই 4টে হেডের মধ্যে আমরা ফেলতে পারবো না। যেমন ধরো একটা আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি, ঠিক আছে, বা আমার কোনো বিদেশি কোম্পানির শেয়ার কেনা আছে, ঠিক আছে, সেখান থেকে আমি ডিভিডেন্ড পাচ্ছি। তা এরকম বিভিন্ন যে সোর্স যেগুলো আছে, বা আমি লটারি কেটেছি, হঠাৎ করে একটা 1 কোটি টাকা লটারি পড়ে গেছে, বা কলকাতায় গিয়ে আমি ঘোড়ার রেস হচ্ছে, সেখানে গিয়ে আমি বাজি ধরেছি, সেখানে জিতে গেছি। এরকম নানাভাবে যেগুলো হতে পারে, কারণ কেউ পালাবার কারো পথ নেই। হ্যাঁ, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তুমি ফাঁকি দিতে পারবে না, ঠিক আছে, পালাবার কোনো পথ নেই। সেই জন্য তারা কী করলো, একটা সেকশন তোমার ওখানে মানে একটা আরেকটা হেড সেখানে করে দিল, সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ যার কোনো যাওয়ার জায়গা নেই, এর মধ্যে পড়ছে না। হ্যাঁ, ফিক্সড ডিপোজিট আছে, ইন্টারেস্ট পেয়েছি, সেটা তো আমার চাকরি হতে পারে না, সেটা আমার ব্যবসা হতে পারে, হাউস প্রপার্টি হতে পারে না, সেটা হচ্ছে আমার প্রফেশন হতে পারে না, সেটা আমার মূলধনী লাভ হচ্ছে না, মানে কোনো মূলধন জাতীয় সম্পত্তি বিক্রি করছি না, হ্যাঁ, অথচ আয়, তাহলে সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে এটাকে বলা হচ্ছে, এটা 56 থেকে 59 সেকশন। এইগুলো হচ্ছে সেকশনগুলো একটু দেখে নেবে। 15 থেকে 17 ইনকাম ফ্রম স্যালারিজ, 22 থেকে 27 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, 28 থেকে 44 হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। ক্যাপিটাল গেইনস হচ্ছে 45 থেকে 55, ইনকাম ফ্রম আদার সোর্সেস 56 থেকে 59। এই সেকশনগুলো তে এই সংক্রান্ত ডিটেল আলোচনা করা হয়ে গেছে। তাহলে হেডস অফ ইনকামটা বুঝতে পারছো, এটা কোনো ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কিন্তু এর কোনো গুরুত্ব নেই, কিন্তু এর উপর ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশনগুলো হচ্ছে। এগুলোর সংখ্যায় অধিক পরিমাণে হয়, এগুলো হচ্ছে সংখ্যায় 5টা সুনির্দিষ্ট এবং আইনসম্মতভাবে এগুলো করা হয়েছে। হ্যাঁ, সুনির্দিষ্ট, 5টার বেশি আয় খাত কখনো হতে পারে না ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী। বাকি যে 4টে খাত আছে, সেই 4টে খাতে যেগুলো আসছে না, সেইগুলো সব যাবে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে। এবার এর থেকে আমরা যেটা আলোচনা করব, আমি এই চ্যাপ্টারটা একটুখানি আছে, আমি একটু শেষ করে দিই। পরবর্তী দিনে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে আলোচনা করব, তারপরে আস্তে আস্তে অঙ্কে যাব, ঠিক আছে। তা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে এটা যেটা হচ্ছে, আমাদের এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম, যেটাকে বাংলায় বলা হয় সমগ্র মোট আয়, আর একটাকে বলা হচ্ছে শুধু টোটাল ইনকাম। এটা হচ্ছে মোট আয়। এই দুটো কনসেপ্টকে আমাদের একটু জানতে হবে, একটু জেনে নিই আমরা যে গ্রস টোটাল ইনকাম জিনিসটা কি, বা আমরা সংক্ষেপে বলতে পারি জিটিআই। হ্যাঁ, আমরা এতক্ষণ যে 4টে হেডকে আলোচনা করলাম, 1 2 3 4 5টা হেড করলাম। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, আমরা হচ্ছে ক্যাপিটাল গেইনস, আর তোমার হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই 5টা এইগুলোকে যোগ করব, একটা যোগফল পাবো, ঠিক আছে। এই যে 5টা খাতে যে আয় হলো, একটা ব্যক্তির একাধিক খাতে আয় হতে পারে, বা একটা খাতেও আয় হতে পারে, একাধিক খাতেও আয় হতে পারে। মানে আমি এখানে শিক্ষক, আমি স্যালারি পাচ্ছি, আমি কি লটারি টিকিট কাটতে পারি না? বা আমার কি ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকতে পারে না? বা আমার কি কোনো বাড়িতে অলংকার বা অন্য কিছু থাকতে পারে না, যেটা আমি বিক্রি করে লাভ করেছি, বা শেয়ার ডিবেঞ্চার থাকতে পারে? তো তাহলে একই ব্যক্তির বিভিন্ন আয় হতে পারে, সেগুলোকে আমরা 5টা শ্রেণীর মধ্যে যে কোনোতে একটা ফেলবো, দিয়ে সেটাকে আমি যোগ করবো। ইনকাম ট্যাক্স কিন্তু একটাই ট্যাক্স, এই 5টা আলাদা আলাদা করে ভাগ করছি বটে, কিন্তু ট্যাক্স কিন্তু একটাই।
তোমাদের প্রশ্ন আছে যে ইনকাম ট্যাক্স কি একটাই? অবশ্য একটাই, হ্যাঁ ট্যাক্স একটাই, কিন্তু আমরা সেটাকে শ্রেণীবিভাগ করে 5টাকে যোগ করলাম। এখানেও কিছু কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা এটা অনেক সময় বলা হয় নিট আয়টাকে যোগ করলাম। হ্যাঁ, যেমন প্রফেশনাল যারা স্যালারি যারা পার্সন আছে তাদের প্রফেশনাল ট্যাক্সটা অটোমেটিক বাদ চলে যায়। হ্যাঁ, তাহলে এরকম এই আয়গুলোকে যোগ করে যেটা পাবো সেটাকে বলা হচ্ছে তোমার মোট আয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই মোট আয় যখন নির্ধারণ করা হয়, গ্রস টোটাল ইনকাম, এটা নির্ধারণ যখন করা হয় তখন 80B বলে একটা সেকশন আছে, সেটাকে মাথায় রাখতে হবে। সেকশন 80B আমাকে বললো এখানে নিচে লিখতে বারণ করলো, ঠিক আছে 80B, সেকশন 80B এটাকে মাথায় রাখতে হবে। 80B সেকশনটা কি না, 80B সেকশনটা হচ্ছে যে এই যে তুমি এটা বার করলে, এটা বার করার সময় তোমাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তোমার যদি কোনো ক্ষতি হয়, যদি লস হয়, এই পূর্ববর্তী বছরে যদি তোমার কোনো ক্ষতি হচ্ছে, কোনো কারণে তোমার লস হয়ে গেছে, কোনো একটা ব্যবসায় হয়তো লস হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ক্ষতিটাকে অ্যাডজাস্ট করতে হয়, এখান থেকে বাদ দিতে হবে। বাদ যদি না দিতে পারো সেটাকে ফরওয়ার্ড করতে হবে, পরের বছর যাবে সেটাকে। হ্যাঁ, সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড বলা হয়। হ্যাঁ, অর্থাৎ এর অগ্রবাহিতকরণ করতে হবে বা সমন্বয় করতে হবে। মোটামুটি এই সেকশন 80B সেখানে, অর্থাৎ আমার যে আয় হলো তার মধ্যে আমাকে দেখতে হবে যে আমি কোথাও কোনো ক্ষতি ইনকার করেছি, লস ইনকার করেছি কিনা। যদি লস হয় সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যদি অ্যাডজাস্টমেন্ট করতে না পারো তাহলে সেটা পরবর্তী বছরে যাবে, ক্যারি ফরওয়ার্ড হবে, অগ্রবাহিতকরণ হবে, অগ্রবাহিতকরণ। হ্যাঁ, দিয়ে তোমার মোট আয়টা আসবে কিন্তু। অর্থাৎ সেকশন 80Bটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই 4-5টা হেডের যে যোগফল, সেই যোগফলটাকে আমরা মোট আয় বলবো। এখানে খেয়াল রাখতে হবে যে কোনো 80B এর ক্ষেত্রে, 80B সেকশন যেটা বলা আছে, ক্ষতির ক্ষেত্রে যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, হ্যাঁ সেইটা যাও, সে ক্ষতির ক্ষেত্রে ওইটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে মোট আয়, ঠিক আছে। এবার এই মোট আয়ের উপর কিন্তু কর ধার্য করা হয় না, যেটা বলার বিষয়। মোট আয়ের ক্ষেত্রে কর ধার্যকরণ হয় না। হ্যাঁ, এই সরি আমি ভুল বললাম, সমগ্র মোট আয়, সমগ্র মোট আয়, সমগ্র মোট আয়ের ক্ষেত্রে কিন্তু কর ধার্য করা হয় না, ঠিক আছে। সমগ্র মোট আয় একটা জাস্ট কনসেপ্ট, এটাও তোমার চেঞ্জ হয়, তোমার রেসিডেন্সিয়াল তোমার স্ট্যাটাস কী হচ্ছে তার উপর নির্ভর করে অনেকটা। এবার যে সমগ্র মোট আয়টা পেলাম, সেই মোট আয় থেকে এখানে টোটাল আয় জিনিসটাকে বলি, টোটাল ইনকাম। এই যে টোটাল ইনকাম বিষয়টা একটু আমি বলে দিই। টোটাল ইনকাম বিষয়টা হচ্ছে যে এই যে গ্রস টোটাল ইনকাম যেটা পেলাম, যেখানে 80B সেকশনটাকে কনসিডার করে, মানে কনসিডার করে, যে করার পরে যেটা পেলাম, তার থেকে আমাদের কী করতে হবে না, সেকশন 80C থেকে 80U, এখানে আমরা কিছু এটা চ্যাপ্টার 6A, এই চ্যাপ্টার মানে অধ্যায়ে বলা আছে, এই যে অধ্যায়, সেখানে ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী সেখানে বলা আছে যে গ্রস টোটাল ইনকাম থেকে তোমার 80C থেকে 80U ধরায় কিছু ছাড় আমরা পাই। ছাড় পাবি এমন কোনো কথা নেই। তুমি যদি ছাড় পাওয়ার যোগ্য না হয় তাহলে তোমার যেটা গ্রস টোটাল ইনকাম সেটাই হবে তোমার টোটাল ইনকাম। তোমার মনে করো এখান থেকে তুমি কোনো ছাড় পাওয়ার যোগ্যতা নেই, বিভিন্ন ছাড় আছে। যেমন হচ্ছে কেউ যদি হেলথ ইন্স্যুরেন্স করে 80D ধারায়, 80C LIC পলিসি, প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা, এই সমস্ত বিভিন্ন, এগুলো তোমার পরে বুঝবে তোমরা। তা সেইগুলো তোমার নাই, কিছুই নাই। তা যার এই ছাড় পাওয়ার কোনো অপশান নাই, তার ক্ষেত্রে যেটাই GTI সেটাই টোটাল ইনকাম, যার ক্ষেত্রে যেটা গ্রস টোটাল ইনকাম সেটাই তার টোটাল ইনকাম। আর যাদের ক্ষেত্রে আছে 80C থেকে 80U অনেকগুলো ছাড়ের কথা বলা আছে, এখানে একটা অধ্যায় করা আছে 6A, সেই অধ্যায়ে সেইগুলোকে বাদ দেওয়ার পরে যে ইনকামটা হবে সেইটা হবে টোটাল ইনকাম। টোটাল ইনকাম বা এটাকে আমরা বলবো মোট আয়। এটা তোমার সেকশন 5 245 অ্যান্ড সেকশন, তার সঙ্গে 245 আইনে বলে দেওয়া আছে, সেকশনে বলে দেওয়া হয়েছে যে সেকশন 5-এ যেটাকে বলা হবে টোটাল ইনকাম সেটা হবে টোটাল ইনকাম। সেকশন 5-এ কী বলছে যে তোমার যে গ্রস টোটাল ইনকাম, সেই গ্রস টোটাল ইনকাম থেকে তোমার যে অধ্যায় 6A তার 80C থেকে 80U ধারা যে ছাড়গুলো পাবে সেগুলোকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে টোটাল ইনকাম।
ঠিক আছে। যদি কোনো ছাড়ের যোগ্য তুমি না হও তাহলে তোমার যেটাই গ্রস টোটাল ইনকাম সেটা হচ্ছে টোটাল ইনকাম হবে। এবার তোমাকে দেখতে হবে এটা কিন্তু গ্রস টোটাল ইনকাম থেকে মাইনাস করেছি, হ্যাঁ, গ্রস টোটাল ইনকাম মাইনাস এই 80C থেকে 80U ছাড়, তার থেকে হবে টোটাল ইনকাম মোট আয়। ঠিক আছে, মোট আয়, এটাকে বলছে মোট আয়, আর এটা হচ্ছে সমগ্র মোট আয়, গ্রস টোটাল ইনকাম। গ্রস টোটাল ইনকাম, টোটাল ইনকাম, গ্রস থেকে যখনই 80C থেকে 80U এর যে ছাড়গুলো আছে বাদ দেবো তখনই হয়ে গেল টোটাল ইনকাম। ঠিক আছে, এই টোটাল ইনকামটা আমার নির্ভর করে তোমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী, হ্যাঁ, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম এগুলো হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল ইনকাম। এই যে টোটাল ইনকাম যেটা হলো এর উপরে কিন্তু কর ধার্য করা হয়, আলটিমেটলি এর উপরে কর ধার্য করা হয়। কার উপরে করা হয়? টোটাল ইনকামের ওপর কর ধার্য করা হয়, টোটাল ইনকামের উপরে, গ্রস টোটাল ইনকামের উপরে নয়। অর্থাৎ সমগ্র মোট আয়ের উপরে কর ধার্য করা হয় না, সমগ্র মোট আয়ের ক্ষেত্রে কর ধার্য করা হয় না। কার উপরে করা হয়? মোট আয়ের ক্ষেত্রে কর ধার্য করা হয়। এবং মোট আয়ের ব্যাপারটা কোথায় বলা আছে? 245 ওখানে বলে দিয়েছে যে সেকশন 5 যাকে টোটাল ইনকাম বলা হবে। সেকশন 5 টোটাল ইনকাম কাকে বলছে? না সমগ্র মোট আয় আফটার অ্যাডজাস্টমেন্ট 80B সেকশনে, 80B সেকশনে যে অ্যাডজাস্টমেন্ট, যে ক্ষতি যদি কারো থেকে থাকে পূর্ববর্তী বছরে সেটাকে হয় অ্যাডজাস্ট মানে সেট আপ করে দেবে, যদি সেট আপ করতে না পারে ক্যারি ফরওয়ার্ড করবে। সেটা করার পরে যে সমগ্র মোট আয় যেটা হচ্ছে সেইটা থেকে 80C এবং 80U ধারা যেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে টোটাল ইনকাম। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? এটা সেকশন 5 ডেফিনেশনটা দেওয়া আছে, 245 বলে দেওয়া হচ্ছে যে সেকশন 5 তোমার ডেফিনেশনটা হচ্ছে টোটাল ইনকামে দেওয়া আছে। এবং টোটাল ইনকামটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। টোটাল ইনকামের ওপরই কিন্তু আমরা আয়কর নির্ধারণ করি, এটা যেন খেয়াল থাকে। তাহলে আমি আজকে মোটামুটি ক্লাসটাকে একটু আগে বলে দিই আমরা কী কী জানলাম, আজকে কী কী জানলাম। 1 নম্বর আমরা জানলাম প্রিভিয়াস ইয়ার, বাড়িতে পড়বে সেকশন 3। 2 নম্বর আমরা জানলাম অ্যাসেসমেন্ট ইয়ার। সেকশন 29। 3 নম্বর জানলাম আমরা কি? এসএসসি সেকশন 27। তারপরে আমরা কি জানলাম? হেডস অফ ইনকাম অ্যান্ড সোর্সেস অফ ইনকামের পার্থক্য। হেডস অফ ইনকাম হচ্ছে সেকশন 14, ঠিক আছে, সেকশন 14 হেডস অফ ইনকাম। আর তার সঙ্গে সোর্স অফ ইনকাম জেনেছিলাম আমরা, এটা সেকশন 14। তারপরে আমরা জানলাম সমগ্র মোট আয়, সমগ্র মোট আয় গ্রস টোটাল ইনকাম। এইচটিবি, এটাকে খেয়াল রাখবে সেকশনটাকে, এই সেকশন 40 যেগুলো আছে সেগুলোকে যোগ করে এটাকে মাথায় রাখতে হবে, এই সেকশনটাকে আমরা মনে রাখবে, এইচটিবি, ঠিক আছে। আর 6 নম্বর আমরা জানলাম যে টোটাল ইনকাম, হ্যাঁ, টোটাল ইনকাম এই কনসেপ্টটা কোথায় আমরা জানলাম? এখানে দুটো সেকশন আছে, পাশাপাশি আছে 245 আর এর সঙ্গে সেকশন কত বললাম? 5। দুটো সেকশন এই সঙ্গে এই কনসেপ্টটার সঙ্গে জড়িয়ে আছে। আর এর সঙ্গেও এক প্রকার দুটো সেকশনেই জড়িত আছে 14, কেন 14টা যোগ করলে পাবে গ্রস টোটাল ইনকাম। এখানে অ্যাডজাস্টমেন্ট, এইচটিবিটা হচ্ছে ওই যে তোমার ক্ষতির জন্য যে অ্যাডজাস্টমেন্ট সেটা করে এই কনসেপ্টটা আসবে, গ্রস টোটাল ইনকামের যে ব্যাপারটা এটা আসবে। তা এইগুলো আছে, এইগুলো মোটামুটি আমরা আজকে প্রিভিয়াস ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, এসএসসি, হেডস অফ ইনকাম, এর সঙ্গে সোর্সেস অফ ইনকাম জানলাম। আর কিছু কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম, সেগুলো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট ডে আমি ক্লাস নেবো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, হ্যাঁ, নেক্সট যেদিন নেবো সেদিন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ওইটা আমরা পড়বো, ঠিক আছে। থ্যাংক ইউ।